আমি মনে মনে বলি যে অন্তত 4 জন কবির কবিতা দিনে একবার হলেও আমার মাথায় ঘুরে উঠবেই। এটা এটা অনেক বছরের অভ্যাস হতে পারে অথবা ভালো লাগা হতে পারে। সেই 4 জন, 2 জনই আমেরিকান কবি, একজন ওয়াল্ট হুইটম্যান, আরেকজন রবার্ট ফ্রস্ট, একজন পাবলো নেরুদা, আরেকজন জীবনানন্দ দাশ। তো ঠিক আছে, এর বাইরেও অনেক কবি আছেন, আমাদের প্রিয় রবি ঠাকুর আছেন, দূর দেশের অনেক কবি, কাছের মানুষের অনেক কবি মাথায় আসে। কিন্তু রবার্ট ফ্রস্ট আমাকে খুব বেশি আচ্ছন্ন করে রেখেছিল জীবন নিয়ে এবং প্রকৃতি নিয়ে, প্রকৃতি এবং জীবনের যে সহাবস্থান এবং সেই সাথে মানুষের যে সম্পর্ক, এইটা নিয়ে। এবং এই ভালোবাসা থেকে রবার্ট ফ্রস্টের সাথে আমার ভালোবাসাটা খুব বেশি দৃঢ় হয় যখন আমি প্রথম ফিনল্যান্ডে যাই, যখন আমার বয়স 18-19 বছর, যখন আমি বরফের রাজ্যে প্রথমবারের মতো থাকা শুরু করেছি, হিম অনুভূতি। এবং আমি তখন পাখি দেখার জন্য হোক, পশু দেখার জন্য হোক, বরফের উপরে হাঁটার জন্য হোক, প্রতিদিন সন্ধ্যাবেলা একটা ক্ষুদে শহরে বলে না, বনের মধ্যেই থাকতাম, আমাদের স্টুডেন্ট ডর্মটা ওখানে ছিল, ওখানে যখন হাঁটতে যেতাম তখন প্রতিদিন আমার মাথায় রবার্ট ফ্রস্টের শব্দগুলো ভেসে আসতো যে তাই তো, এই যে আমি একটা জমাট বাঁধা হ্রদের নিচে পাশে দাঁড়িয়েছি। রবার্ট ফ্রস্ট যখন বলছেন, ইন বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক, দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার। এই ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ারে কী হচ্ছে? যে উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ অ্যান্ড আই হ্যাভ প্রমিসেস টু কিপ। এই কী সে প্রমিস যেটা আমি আমার নিজের কাছে বলে পথ চলা শুরু করছি। তো এইভাবে একটা পর্যায়ে জীবনের অনেক ক্ষেত্রে রবার্ট ফ্রস্ট আমাকে খুবই উপকার করেছেন। যেমন তার সেই অতি বিখ্যাত জনপ্রিয় কবিতাটা, যে একটা রাস্তা যে 2 ভাগ হয়ে গেল বনের মধ্যে, আমি কোনটায় যাব? 2টা তো আমি একসঙ্গে যেতে পারবো না, যে কোনো একটা। তো কবিতাটার নাম দ্য রোড লেস ট্রাভেল বাই। তো উনি সেই রাস্তাটাতে নিলেন যেখানে কম মানুষ যাতায়াত করে, যেখানে একটু পাতা বেশি পড়ে আছে, যেখানে খরগোশের পায়ের ছাপ বেশি, এরকম একটা পাতা নিলেন। তো এই কবিতাটার শেষ লাইনটা এরকম হচ্ছে, আই হ্যাভ টেকেন দ্য রোড লেস ট্রাভেল বাই অ্যান্ড দ্যাট হ্যাজ মেড অল দ্য ডিফারেন্স। তো জীবনে যখন আমার সামনে 2টো রাস্তা আসবে, সেটা জীবন চলার পথে হোক, আগামীকাল হোক, ক্যারিয়ার নিয়ে হোক, আমরা কোন রাস্তাটা নিব তার উপরে ডিপেন্ড করছে। তাই সে বলছে, এই যে আমি চুজ করলাম যে রাস্তায়, এটার মধ্যে কিন্তু ভয়াবহ সব ইনার মিনিং আছে। আমি সেই রাস্তাটাতেই নিলাম যেখানে মানুষ কম গেছে, ওখানে প্রকৃতি একটু বেশি আছে, ওখানে বুনো পাখি আর একটু বেশি থাকবে, ওখানে আমি আমার সাথে আর একটু বেশি থাকতে পারবো। সো দ্যাট হ্যাজ মেড অল দ্য ডিফারেন্স। রবার্ট ফ্রস্টের বেশ কিছু কবিতার মধ্যে যখন আমি ট্রেনে বা বাসে যাই, ওনার একটা কবিতা আমার খুব মনে পড়ে। উনি রেলগাড়ি চড়ে যাচ্ছেন, দিগন্তের তো খুব দ্রুত কাছে চলে আসছে, দুপাশে ফুল ফুটে আছে। কি ফুল? ওনার খুব ইচ্ছা করছে আমি ট্রেন থামিয়ে নেমে দেখতে যাব ফুলগুলো, ওটা কি নাম আমি জানি না, কিন্তু সুন্দর ফুল। কিন্তু উনি বলছেন, আমি ট্রেন থামালে তো ট্রেন তো থামবে না, ফুল তো চলে যাচ্ছে, থামার পর দেখতে কেমন লাগবে? তখন তো উনি তার সে বিখ্যাত 2 লাইন লিখলেন, ছোট্ট কবিতা, শেষে 2টো লাইন ছিল, হেভেন গিভস ইট গ্লিমসেস অনলি টু দোজ নট ইন পজিশন টু লুক টু ক্লোজ। নিয়তি আমাদের সেই অবকাশটা দিচ্ছে না, তাদেরকেই দেখাচ্ছে, ওদের বেশি কাছ থেকে দেখতে গেলে আর দেখা যাবে না, টু লুক টু ক্লোজ। তারপরে ওনার একটা ছোট পাখিকে নিয়ে 8 লাইনের কবিতা আছে, পাখি এসে সারাদিন গান গাচ্ছে, আমি বিরক্ত, পাখি কেন আমার বাড়িতে গান গায়? হে পাখি একদিন চলে গেল, আসলো না। ওই নীরবতা আমাকে মনে হলো, আমি তখন স্যাড হলাম, কেন? তাই তো, পাখি কেন চলে গেল? তখন আমি পাখিকে নিয়ে বলছি, আমি কেন পাখিকে দোষ দিলাম? পাখির ধর্মই তো গান গাওয়া। তখন আমি বলছি, দেয়ার মাস্ট বি সামথিং রং ইন ওয়ান্টিং টু সাইলেন্স এনি সং। যারা পৃথিবীর যে কোনো গান থামাতে চায়, সেখানে কোনো একটা সমস্যা আছে। দেয়ার মাস্ট বি সামথিং রং। সে রংটা কি? সেটা মানুষের ইনার, এটা কিন্তু অনেক মেটাফরিক্যাল কবিতা, এটা মানুষের ইনার সং হতে পারে, ছোট পাখির গান হতে পারে, বাউল সঙ্গীত হতে পারে। তো রবার্ট ফ্রস্টের খুবই দারুণ ব্যাপার হচ্ছে, রবার্ট ফ্রস্ট একজন কৃষক ছিলেন। 20 বছর বয়সে উনি তার ঠাকুরদাকে বলেছিলেন যে আমি কৃষক, ঠিক আছে, কিন্তু আমি কবিতা লিখব। তো ঠাকুরদা বলেছিল, তুই কবিতা হিসেবে হবে না, বাদ দে। তো রবার্ট ফ্রস্ট বলেছিল যে আমার বয়স এখন 20, আমার বয়স যদি ডবল হয়, 40ও হয়,
আমি কবি হব, এবং খুবই কাকতালীয়ভাবে 40 বছর বয়সে তার প্রথম কবিতার বই বের হয়। উনি 4বার পুলিৎজার প্রাইজ পেয়েছিলেন। উনি কেন নোবেল পায়নি এটা একটা রহস্য, ওনাকে অবশ্যই নোবেল দেওয়া উচিত ছিল। তবে সেটা বিষয় নয়, নোবেল পুরস্কার পাওয়া খুব কম কবি রবার্ট ফ্রস্টের মতো জনপ্রিয় সারা পৃথিবীতে। তো রবার্ট ফ্রস্টের 3টা খামার বাড়িতে আমার যাওয়া হয়েছে, সবই নিউ ইংল্যান্ডে, মানে নিউ ইংল্যান্ডের নামে আমেরিকার যে স্টেটগুলো আছে, আমরা নিউ হ্যাম্পশায়ার, ভারমন্ট, ওনার দীর্ঘ সময় যে জায়গাগুলোতে ছিলেন, এবং উনি প্রতিদিন, ওনার একটা অদ্ভুত অভ্যাস, চমৎকার অভ্যাস ছিল, উনি যতই আবহাওয়া খারাপ হোক, যতই স্নো হোক, বৃষ্টি হোক, উনি ওর মধ্যে একা হাঁটতে যেতেন নিসর্গে। তো ওই রাস্তায় আমাদের কিছুটা হাঁটা হয়েছে। শেষবার আমার সাথে আমরা একসাথে গিয়েছিলাম, আমার প্রিয় লেখক, প্রিয় মানুষ মামুন হুসাইন ছিলেন। তো ওনার কবরে আমার যাওয়া হয়েছিল। ওনার সমাধিতে আমার খুবই প্রিয় একটা কবিতা উনি উনি নিজেই লিখেছিলেন, এবং তার সমাধিতে ওই কথাটাই লেখা, I would have written of me on my stone that I had a lover's quarrel with the world. পৃথিবীর সাথে আমার ছিল প্রেমিকার মতো ঝগড়া। এটা ঝগড়া নয়, আমরা দুজনেই জানি, আমরা চিল্লাচিল্লি করে যাচ্ছি, মান অভিমান করে, আমরা সবাই জানি এটা অভিমানও নয়, ঝগড়াও নয়, এটা একটু বলা এই ভালোবাসি। I had a lover's quarrel with the world, এটা ওনার সমাধিতে লেখা। আর রবার্ট ফ্রস্ট, আমি আমাদের কথা শেষ করি, ওনার হিলা ব্রুক নামে একটা কবিতা, হাইলা ব্রুক ওখানকার একটা ছোট্ট ব্রুক, একটা ঝর্ণা, ওটার শেষ লাইনটা দিয়ে আমি শেষ করি। হাইলা ব্রুকের শেষ লাইন হচ্ছে, উই লাভ দ্য থিংস উই লাভ ফর হোয়াট দে আর। আমার মনে হয় জীবন নিয়ে এর চেয়ে সংক্ষিপ্তভাবে, এত সুন্দরভাবে আর কেউ বলে নাই। উই লাভ দ্য থিংস উই লাভ ফর হোয়াট দে আর। সেই হিলাব্রুক কোনো সময় জলে ভরা, কোনো সময় শুকিয়ে যাচ্ছে, কুৎসিত হচ্ছে, কোনো সময় পাতা ঝরে পড়ছে, কোনো সময় সুগন্ধ ছড়াচ্ছে, বাট ইট ইজ, ইউ লাভ ইট। এবং জীবনের শেষ প্রান্তে যে রবার্ট ফ্রস্ট একটা কথা বলেছিলেন, আমি জানি এটা আপনাদের সবার উপকারে আসবে। ফ্রস্ট, এটা কবিতার অংশ নয়, উনি বলেছিলেন, আমি জীবন নিয়ে এই দীর্ঘ জীবনে যত কিছু জেনেছি, যত কিছু, এটা আমি মাত্র 3টা শব্দে বলে দিতে পারি। 3টা শব্দে জীবন নিয়ে উনি সব কিছু বললেন, যে লাইফ গোজ অন, লাভ ইজ সো শর্ট, ফরগেটিং ইজ সো লং। প্রেম মুহূর্তের, বিস্মৃতি সারা জীবনের। আপনি এক মুহূর্তের জন্য ভালোবেসে ফেলেছেন, এই ভালোবাসা সারা জীবন জুড়ে থেকে গেল। আই লাভ ইউ বিকজ আই ডু নট নো এনি আদার ওয়ে। পাবলো নেরুদা হচ্ছেন সেই কবি যার কবিতা আমি প্রতিদিন আনমনে কয়েকবার পড়ি। কোনো না কোনো কবিতা লাইন মাথার মধ্যে আমার ঘুরে ওঠে। যেমন পাবলো নেরুদা একদম শেষ বয়সে, যে উনি মারা যাবার কিছুদিন আগে, উনি তার জীবনের বলা চলে সবচেয়ে বড় গদ্যটা লিখেছিলেন। এটা তার জীবনী, মেমোয়ার্স, অথবা স্প্যানিশে যেটা, সেটার নাম হচ্ছে মেমোয়ার্স অর আই কনফেসড দ্যাট আই হ্যাভ লিভড। তো আমার তো মনে হয় পুরো নামটাই কবিতা, যে একজন মানুষ সত্য পার হয়ে তার আত্মজীবনে লিখছে যে আই কনফেস দ্যাট আই হ্যাভ লিভড। তো নেরুদার কবিতা নিয়ে কিছু বলার আগে, আমি কিছুদিন আগে চলে গেলেন, অত্যন্ত স্নেহ করতেন আমাদের প্রিয় কবি মোহাম্মদ রফিক। মোহাম্মদ রফিক স্যারের একটা কথা বলতে চাই। উনি যেহেতু ল্যাটিন আমেরিকার বিশেষজ্ঞ ছিলেন, অনেক কাজ করেছেন, চমৎকার বই লিখেছেন ল্যাটিন সাহিত্য নিয়ে। উনি আমাকে একবার বলেছিলেন যে দেখো, পৃথিবীর সবার নির্বাচিত কবিতা সাধারণত 300 থেকে 500 পাতার মধ্যে হয়ে যায়, যত বড় কবিই হোক। হ্যাঁ, পাবলো নেরুদা এমন এক কবি যার নির্বাচিত কবিতা কিছুদিন আগে প্রকাশিত হয়েছে আবার 1500 পাতা। নেরুদা জীবনের শেষের দিকে এসে একটা বই লিখলেন, অড টু কমন থিংস। এটা বাংলা হয়েছে তুচ্ছের পদাবলী নামে। উনি 25টা ছোট ছোট জিনিস এদের নিয়ে লিখলেন, যেগুলোকে আমরা তুচ্ছ মনে করি। চেয়ার, টেবিল, ডিকশনারি, চামচ, টমেটো, পেঁয়াজ, লবণ, চিনি। কিন্তু আমি জাস্ট আপনাকে একটাই বলি, লবণ। লবণ নিয়ে এই কবিতাটা অনুবাদ করেছেন পাবলো নেরুদা প্রেমে এবং সংগ্রামে। এই বইটি লিখেছেন, আমার অত্যন্ত প্রিয় বই। আমাদের লিখেছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক আলী আনোয়ার চাচা। ওনার এই বইটা আমার অত্যন্ত প্রিয়। উনি যদিও শেষ পর্যন্ত বইটা দেখে যেতে পারেননি, তার আগে ওনার মৃত্যু হয়। তো এই অনুবাদটাতে উনি লিখেছেন, লবণ নিয়ে পাবলো নেরুদা বলছে যে লবণ, আমাদের টেবিলে লবণ থাকে, লবণদানিতে। লবণ আমাদের খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা
আমরা সুপে লবণ দিই, আমাদের রুটি তৈরি করতে লবণ লাগে, কিন্তু লবণের জন্ম কোথায়? তখন উনি শুরু করলেন, এই লবণের জন্ম হচ্ছে মহাকালের মাধ্যমে সমুদ্রের গর্ভে, সেখান থেকে সমুদ্রের ফেনা ঢেউয়ের মাধ্যমে সেই লবণ এসে চিলির বেলাভূমিতে আছড়ে পড়ছে। সেই লবণ আমার শ্রমিক ভাইয়েরা সংগ্রহ করে, কিন্তু শ্রমিক ভাইয়েরা যে দিন রাত পরিশ্রম করে লবণ সংগ্রহ করে, তারা কি সেটার মূল্য পাচ্ছে? এই লবণের যে লবণাক্ততা, তার চোখের জলের যে লোনা ভাব, এই দুটো কতটা আলাদা। মানে এই সব, মানে কথাটা কোথা থেকে শুরু হয়েছিল, কোথায় চলে যাচ্ছে, মানে অবিশ্বাস্য কাব্য। নেরুদা জীবনের শেষ বয়সে প্রশ্ন পুস্তক নামে এ ধরনের একটা বই লিখেছিলেন, ছোট ছোট সব প্রশ্ন, যে প্রতিটা প্রশ্ন আপনাকে অদ্ভুত ভাবাবে। ওনার তার সেই প্রথম কবিতার বই, যেটা খুবই বিখ্যাত কবিতার বই, এত বছর পরও চলে, যে 20 লাভ সংস অ্যান্ড 1 সং অফ ডিসঅ্যাপিয়ার, যেখানে তার আমার একটা লাইন অত্যন্ত প্রিয় এবং সারা পৃথিবীর মানুষের প্রিয়, যে এস্তান করতো এল আমোর এ ইস্তান লার্গো এল আলভিদো, যে লাভ ইজ সো শর্ট, ফরগেটিং ইজ সো লং। প্রেম মুহূর্তের, বিস্মৃতি সারা জীবনের। আপনি এক মুহূর্তের জন্য ভালোবেসে ফেলেছেন, এই ভালোবাসা সারা জীবন জুড়ে থেকে গেল। এটা নেরুদা এইভাবে বলেছেন। এবং পাবলো নেরুদা নিয়ে বলতে হলে আমার বন্ধুদের উদ্দেশ্যে বলতেই হবে, অন্তত একটা সিনেমা আপনাদের দেখতেই হবে। এটা ইতালিয়ান ভাষার একটা সিনেমা, এল পোস্তিনো, দ্য পোস্টম্যান। এটা পাবলো নেরুদা যখন নির্বাসনে ছিলেন, তার যে পোস্টম্যান তাকে চিঠি দিতে আসতো, এটা নিয়ে তার সাথে তার একটা সুন্দর বন্ধুত্ব গড়ে ওঠে, এইটা নিয়ে সিনেমাটা। তো এইখানে একটা জিনিস বারবার দেখানো হয়েছে, যে পাবলো নেরুদা মেটাফোর, উপমা, উপমাদের কি একটা জিনিস, এবং উপমা যে আমাদের কিভাবে আচ্ছন্ন করে রাখে। এবং পৃথিবীর সবচেয়ে কাঠখোট্টা লোকটাও যদি একবার উপমা বুঝতে পারে, সে কিভাবে মহাবিষ্ট হয়ে শুধু চিন্তা করতে থাকে, আচ্ছা এটাকে আমি আরও কীভাবে বলতে পারি। উনি যেমন শুধু রাজনীতির কবি না, ঠিক যেমন শুধু প্রকৃতির কবি না, ছোট ছোট জিনিসের কবি না, আবার বড় জিনিসের কবি। আপনার তো জানেন, উনি তো প্রায় চিলি প্রেসিডেন্টই হতে যাচ্ছিলেন। ওনার প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে দাঁড়ানোর কথা ছিল, সে জায়গায় তার বন্ধু সালভেদর আয়েন্দে দাঁড়ালেন। নেরুদা প্রার্থিতা উল্টো তাকে সাপোর্ট করায়। এবং দ্বিতীয় কথা হচ্ছে, এই যে নেরুদার বহুমাত্রিকতা আপনি জানলে অবাক হবেন। নেরুদা তার দেশ চিলির পাখি নিয়ে একটা বই লিখতে চেয়েছিল, চিলির পাখিরা, কারণ উনি পাখি নিয়ে খুব ভালো জানতেন। ওনার পাখি নিয়ে তো অপূর্ব সব কবিতা আছে, এভরি ডে আই ওয়ান্ট টু বি মোর বার্ডস, পাখির ডানা এবং অন্যান্য। এবং নেরুদা পৃথিবীর বিভিন্ন জায়গার শামুকের খোলস কালেকশন করতেন, শামুক এবং ঝিনুকের শেল যাদেরকে আমরা বলি। ওনার কালেকশন পৃথিবীর সবচেয়ে সেরাগুলোর একটা ছিল, যেটা তিনি পরবর্তীতে সান্তিয়াগোর ইউনিভার্সিটিতে দান করে দেন। নেরুদার খুবই বৈচিত্র্যময় মুখোশের সংগ্রহ ছিল সারা পৃথিবী থেকে, এটাও উনি দান করে দেন। এবং নেরুদা তার বিশাল বিস্তৃত বইয়ের কালেকশন সান্তিয়াগোর বিশ্ববিদ্যালয়ে, যেখানে তিনি পড়েছিলেন, দান করে দিয়ে একটা আবেগময় ভাষণ দিয়েছিলেন, যে বইগুলো উনি কী করে সংগ্রহ করেছেন এবং কেন তিনি সবাইকে দিলেন। নেরুদার জীবনের এরকম একটা গল্প আছে, যে ভালপারাইসো বন্দরে উনি যাচ্ছেন, দেখেন সেখানকার শ্রমিকেরা একটা গান গেতে গেতে আসছে। গানটা আসলে ওনার একটা কবিতা। তো উনি ওদেরকে বললেন, এই এটা 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 কার গান, কোথায় পেলে? তখন ওরা বলছে, আরে এটা আমাদের বন্ধু পাবলো নেরুদা লিখেছে, তুমি পড়েছো নেরুদাকে? এই যে তারা নেরুদাকে চেনে না, কোনোদিন দেখেনি, দেখবে না, অথচ নেরুদার কবিতাকে তারা নিজেদের মতো ভেঙে চুড়ে গান হিসেবে, এবং কোন পেশার মানুষেরা, সবচেয়ে কঠিন পেশার কয়লা খনি, তামার খনি শ্রমিকেরা সন্ধ্যা শেষে ক্লান্ত শরীরে যখন ফিরছে, তাদের আশা জুগিয়ে যাচ্ছে নেরুদার কিছু শব্দ। এই জন্য নেরুদার বইয়ের অনুস্মৃতি বা মেমোয়ার্সের বেশ কয়েকটা বাংলা আছে। আমার সবচেয়ে প্রিয়, আমি কয়েকটা বাংলা পড়েছি, ইংরেজিও পড়েছি, স্প্যানিশ এখনও পড়া হয়নি। আমার সবচেয়ে প্রিয় আনন্দময়ী মজুমদারের অনুবাদে, যেটা সময় প্রকাশন থেকে বের হয়েছে। ওখানে একটা মানে পুরোটাই তো বারবার পড়ার মতো, আপনি জেনে মজা পাবেন। আমার রাজশাহী এবং ঢাকা দুটোই যে থাকার জায়গা, দুটোরই বিছানার মাথার কাছে এই বইটি রাখা আছে। আমি সুযোগ পেলেই খুলে একটু পাতা পড়ি। তো ওখানে যদি আমি জাস্ট আধা পাতা এখানে পড়ে শোনাতে পারতাম ভালো লাগতো, কিন্তু অনেক দীর্ঘ বলে পড়ছি না। কিন্তু ওখানে একটা জায়গায় নেরুদা বলেছেন যে, কে বলে শব্দের প্রাণ নেই? শব্দের কি আসলে প্রাণ নেই? শব্দ ঠিক একটা জ্যান্ত পাখির মতো ডালের মধ্যে বসে পাতা সরিয়ে নিজের জায়গা করে নিয়ে বসতে পারে, নিজের পালককে সে পরিচালিত করে, আবার ডানা ঝাপটে উড়ে বেড়াতে পারে। শব্দের যে অপূর্ব ক্ষমতা, এইটা নিয়ে নেরুদার মতো কতজন এরকম বুনোভাবে উল্লাস ভরে বলতে পেরেছেন, এইটা নিয়ে আমার সন্দেহ আছে। এজন্য
দিনের শেষে নেরুদা আমাকে প্রবল আচ্ছন্ন করে রাখো। আপনি যদি বলেন নেরুদা জীবনে আর কিছু নাও লিখতো, ওনার সেই স্ত্রী মাতিলদে উরুশিয়া তাকে নিয়ে যে ওনার লেখা 100 লাভ সনেটস, এই 100 ভালোবাসার শত সনেটের জন্যই তো উনি টিকে থাকতেন। ওনার সেই সনেটে একটা লাইন যে উনি বলছেন, আই লাভ ইউ বিকজ আই ডু নট নো এনি আদার ওয়ে। এইরকম সোজাসাপটা ভালোবাসা আর কে বলেছে? সমস্ত কিছু তুলনা, মেটাফোর সব বাদ দিলাম, সোজাসাপটা ভাবে বলছে যে আর উপায় নাই। পৃথিবীতে বর্তমানে মানুষের মৃত্যুর পিছনে যে কারণগুলো, তার অন্যতম কারণ একাকিত্ব। কিন্তু আমরা যে জিনিসটা নিয়ে কথা বলতে চাই, আমার অত্যন্ত প্রিয়, মানে আমি বলবো সবচেয়ে প্রিয় জীবিত কবি ডেভিড হোয়াইট, আয়ারল্যান্ডের মানুষ। উনি মূলত বিজ্ঞানী, অভিযাত্রী, কিন্তু অপূর্ব সব কবিতা লেখেন। উনি এই জিনিসটাকে নিয়ে খুব কাজ করছেন। আমরা সবাই এটাকে বলি অ্যালোননেস। অ্যালোননেস কি? অ্যালোননেস হচ্ছে আপনি অ্যালোন, আপনি একা, কিন্তু আপনি লোনলি না, আপনি একাকিত্বে ভুগছেন না। লোনলিনেস, আপনি বলছেন হায় আমার কেউ নাই, আমি একাকিত্বে ভুগতেছি, পৃথিবীর অধিকাংশ মানুষ যেটা ভোগে। অ্যালোননেস পুরো উল্টো। অ্যালোননেস মানে কিন্তু এই না যে আপনি খুব ইন্ট্রোভার্ট বা আপনি মানুষ দেখে খুব বিরক্ত হচ্ছেন, তা না। অ্যালোননেস মানে হচ্ছে আপনি নিজের সঙ্গে খুব কমফোর্টেবলি সময় কাটাতে পারছেন, এবং সম্ভব হলে সেটা একটু কোয়ালিটি সময় কাটাতে পারছেন। তো অ্যালোননেসকে প্রেস করে ডেভিড হোয়াইট এক জায়গায় বলছেন, দ্য হাউস অফ দ্য বিলঙ্গিং নামে ওনার একটা বিখ্যাত কবিতার বই আছে। উনি বলছেন নিজেকে নিয়ে, দিস ইজ দ্য টেম্পল অফ মাই অ্যাডাল্ট অ্যালোননেস অ্যান্ড আই বিলং হিয়ার। আমরা প্রত্যেকেই, আমাদের দেহ এবং মন কিন্তু আমাদের সেই অ্যাডাল্ট অ্যালোননেসের টেম্পল। কিন্তু অ্যালোননেসকে বহন করা, ধারণ করা এবং সেটাকে উপভোগ করা মোটেও সহজ নয়। এটার জন্য কিন্তু আপনার একটা লম্বা ভ্রমণ, জীবন ভ্রমণ, জার্নি, উপলব্ধি, শিক্ষা থাকতেই হবে। এবং এটা অধিকাংশ মানুষের ক্ষেত্রে ঘটে না বলেই আমরা একাকিত্বে ভুগি। আপনি যখনই একবার অ্যালোননেসকে উপভোগ করা, অ্যালোননেস, এবং আবারও বলছি অ্যালোননেস লোনলিনেস এক নয়। আপনি মানুষ অপছন্দ করেন, এইটা সম্পূর্ণ অন্য জিনিস। আপনি মানুষ ভালোবাসেন, আপনি মানুষের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান, জনতার মাঝে আবার আপনি নির্জনতাও পান। আপনি সেই একাকী সময়েও আপনার মাথায় একটা, কারণ আপনি যখন একা, আপনি তো একা নন, আপনার ভিতরের মানুষটা আপনার সাথে আছে, তার সঙ্গে আপনি কথা বলছেন, অথবা কিছুই বলছেন না, ভাবছেন কিছু একটা, অথবা কিছুই না করেও দিনের শেষে আপনি বলছেন কি বাজে একটা সময় গেল, সেটা না, আপনি বলছেন আরে দারুণ চাঙ্গা একটা সময় গেল। এটাই অ্যালোননেস। এবং এটাকে ধারণ করা, গ্রহণ করা, বহন করা সহজ নয়। কিন্তু এটার উপলব্ধি করে, এটার সন্ধান যখন আপনি পেয়ে গেলেন, যেটার প্রত্যেকের দায়িত্ব প্রত্যেকের নিজেরই, এবং সেই সাথে বন্ধু বান্ধবরা কিছুটা উপকার করতে পারে, তাহলেই কিন্তু আপনার জীবন শুধু সহজ না, অনেক উপভোগ্য হয়ে গেল। প্রতিটা সৃষ্টিশীল মানুষের অনেকেই বলেছেন যে তাদের সৃষ্টিশীলতার পিছনে বিষাদ আছে। বিষাদ, কারণ তারা এভাবে বলছেন যে when you are happy you cannot create। কারণ কি? কারণ যেই আপনি স্যাটিসফাইড হয়ে গেলেন যে আমি আমার সেরা লেখাটা লিখে ফেলেছি, আপনার তো আনস্যাটিসফাইড না, তার মানে আপনি লিখতে পারবেন না, কারণ আপনার লেখা তো হয়ে গেল। আপনি পৃথিবীর যতই ভালো কবি হন, আপনি বলবেন হ্যাঁ আমি সুন্দর একটা কবিতা লিখেছি, কিন্তু আমি এর চেয়েও ভালো লিখতে পারি। এই আনস্যাটিসফ্যাকশন না থাকলে কিন্তু আপনি সামনের দিকে যেতে পারবেন না। তাহলে এই যে ভয়ঙ্করের সূচনা, বিষাদময়তা, এগুলো হয়তো বেশ কিছু ক্ষেত্রে ক্রিয়েটিভিটি বা সৃষ্টিশীলতার খুবই গুরুত্বপূর্ণ উপাদান, যেগুলো নিয়ে আমরা এখনও জানার চেষ্টা করছি। ঠিক কোন পর্যায়ে গেলে আমরা এটা বলি যে আমাদের মধ্যে বেদনা আসে, আমাদের হৃদয়ে ঘাই দেয়, এই বেদনা আমরা প্রকাশ করতে চাই। আমার খুব দুঃখ, এই দুঃখ আমি কিভাবে প্রকাশ করব? কেউ লেখে শব্দের পর শব্দ, কেউ ক্যানভাসে রং তুলি দিয়ে আঁকে, কেউ আবার গান গায়, কেউ গিটার বাজায়, বিভিন্নভাবে কেউ মূর্তি করে। এই যে বেদনা শুধু উল্লাস না, উল্লাস এবং বেদনা দুইটাই মানুষ বিভিন্ন সৃষ্টিশীলতার মাধ্যমে যে প্রকাশ করে। রিলকে তাদেরই একজন, তার কাছে এটা ভয়ঙ্কর সুন্দর মনে হতেই পারে। ভ্রমণটা শুরু হয়েছে এবং এখনও চলছে এই বইয়ের মাধ্যমে, এবং বইয়ের কিছু চরিত্র, কিছু ঘটনা, নিজেকে জাহাজ ডুবির নাবিক ভেবে, অভিযাত্রী ভেবে, এবং বর্তমান টানাপোড়েনের পৃথিবীতে একজন কবির কথা ভেবে, যে কিনা
দিনের শেষে কিছুই না, একটা ফুলের দিকে তাকিয়ে কিছুটা শুদ্ধ সময় অতিবাহিত করতে চাই। আপনার মস্তিষ্কের যে নিউরনগুলো এরা যাতে পরস্পরের সাথে যোগাযোগ করে এই দৃশ্যকল্পগুলো তৈরি করে, এটা এক ধরনের আপনার ব্যায়াম ধরতে পারেন, মস্তিষ্ককে সচল রাখা ধরতে পারেন, স্মৃতিশক্তিকে ঠিক রাখার জন্য বলতে পারেন। কিন্তু এই কল্পনা আপনার থাকতেই হবে এবং এই কল্পনাকে জিইয়ে রাখতে হলে বইয়ের বিকল্প নেই। দেখুন, আমার জীবনের যত ভ্রমণ, মানুষ যদিও ভ্রমণটা নিয়ে জানতে চায়, আমার জীবনে এখন পর্যন্ত যত ভ্রমণ অধিকাংশই কিন্তু আমার শৈশবে পড়া বইগুলোকে, বইয়ের ঘটনাগুলোকে, বইয়ের লেখকগুলোকে এক হিসেবে চেস করা মানে ছোঁয়ার ব্যর্থ চেষ্টা করা। আমি যখন খুব ছোট, আমার মা যেহেতু বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে চাকরি করতেন, একটা ক্লাস 3-র বাচ্চা স্কুল শেষে যে মায়ের অফিসে বসে আছে তার ডেস্কের পাশে বা লাইব্রেরিতে ঘোরাঘুরি করছে র্যাকের মধ্যে অনুমতি নিয়ে, ওই সময় আমি একদিন দেখলাম মায়ের টেবিলে একটা বই পড়ে আছে বাংলায়। বইটার নাম টম সয়ার। তো টম সয়ার আমি একদিন উল্টে দেখলাম, ওখানে কিছু ইলাস্ট্রেশন আছে। টম সয়ার আমার বন্ধু হয়ে গেল। এরপরে টম সয়ারের বন্ধু হাকলবেরি ফিন, সেও আমার বন্ধু হয়ে গেল। টারজান এক পর্যায়ে আমার বন্ধু হলো। লরা ইঙ্গেলস ওয়াইল্ডারের অনুবাদ করা বই ফার্মার বয়, তার আলমানজো ছোটবেলায় কি করে দুধ খাইয়ে একটা কুমড়োকে বড় করছে, এটা জেনে আমার মনে হলো আরে আলমানজো আমার বয়সী একটা ছেলে, আমেরিকার কোথায়, সে নর্থ ড্যাকোটায় থাকছে, ঠান্ডার মধ্যে কিভাবে কি। তো আমরা যখন প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্রে গেলাম, আমি কিন্তু বেছে বেছে আলমানজোর সে বাড়িতে গেছি। আমি মার্ক টোয়েন কোথায় বসে টম সয়ার লিখেছে বা তার সেই বাড়ি এখানে খুঁজে খুঁজে বের করেছি। আমার যে কোনো দ্বীপ দেখলে সবার আগে মাথায় রবিনসন ক্রুসো বা সুইস ফ্যামিলি রবিনসনের কথা আসে। আমি যখন প্রথমবার আফ্রিকায় বিশাল বাস ভ্রমণ করলাম কেপ টাউন থেকে জোহানেসবার্গ, আমি কিন্তু বিভূতিভূষণের চাঁদের পাহাড় আমার 40-50 বার পড়া, কিন্তু আবার খুলে পড়েছি। কারণ কি? কারণ আমি অনুভব করতে চেয়েছি। তো ভ্রমণ এবং জীবন দর্শন তো খুব বড় আসলে ব্যাপার, আমি অত বড় ব্যাপার নিয়ে বলার মতো উপযোগী হইনি, কিন্তু আমি বলতে পারি আমার ভ্রমণটা শুরু হয়েছে এবং এখনও চলছে এই বইয়ের মাধ্যমে, এবং বইয়ের কিছু চরিত্র, কিছু ঘটনা, নিজেকে জাহাজ ডুবির নাবিক ভেবে, অভিযাত্রী ভেবে, এবং বর্তমান টানাপোড়েনের পৃথিবীতে একজন কবির কথা ভেবে, যে কিনা দিনের শেষে কিছুই না, একটা ফুলের দিকে তাকিয়ে কিছুটা শুদ্ধ সময় অতিবাহিত করতে চাই। তো আমার জীবনের ভ্রমণের যে খুব বড় কোনো তাৎপর্য হতে তা হয়তো নয়, কিন্তু আমি ওইটুকু কাটিয়ে খুব সুখী। দেখেন, এখনকার পৃথিবীতে 2024 সালে আমাদের অনেকের মনে একটা ধারণা আছে, যেহেতু আমরা প্রচুর এখন ডিভাইস ব্যবহার করি, ফোন হোক, টিভি হোক, আইপ্যাড হোক, যে আমরা তো স্ক্রিনে প্রচুর তথ্য পাচ্ছি। সত্যি কথা, প্রচুর আমরা প্রয়োজনের চেয়ে অনেক বেশি তথ্য পাচ্ছি, তাই না? আমরা এখন ন্যাশনাল জিওগ্রাফিকের একটা বই বা পত্রিকা পড়ার চেয়ে চট করে একটা ডকুমেন্টারি দেখে ফেলতে পারি, তথ্যবহুল সিনেমা দেখতে পারি, বিতর্ক শুনতে পারি, মানে অনেক কিছু আমরা জানতে পারি। তো আমাদের একটা ধারণা হতে পারে যে বই পড়ার চেয়ে দেখলেই তো হয়, দেখলে সময় কম লাগছে, তাই কি না? কিন্তু এখানে আমরা যেটা অধিকাংশ মানুষ খেয়াল করি না, যেটা আমাদের খেয়াল করা উচিত আমাদের ছোটবেলার অভিজ্ঞতা থেকে, একটা বিশাল পার্থক্য আছে। আমি এখনই আপনাকে কাগজে লিখে দিলাম সবুজ মাঠ, নীল আকাশ। জাস্ট আপনাকে সাদা কাগজে কালো কালি দিয়ে লিখে দিলাম সবুজ মাঠ। এখানে মাঠও নাই, সবুজও নাই, নীল আকাশ, নীলও নাই, আকাশও নাই। কিন্তু দেখেন, এই আপনাকে বললাম, আপনি পড়েই কিন্তু আপনার মাথায় সাথে সাথে খেলা করতেছে একটা দিগন্ত জোড়া নীল আকাশ, তেপান্তরে সবুজ মাঠ। এরপরে লাইনটা হয়তো আসলো যে কালো মেঘের ফাঁক দিয়ে রংধনুর আলো পড়ছে। দেখেন, আপনার মাথায় ছবি তৈরি হচ্ছে না? আমি যেটা বলবো, আমাদের যে শ্রোতা বন্ধুরা শুনছেন, প্রত্যেকের মাথায় এই ছবিটা তৈরি হচ্ছে। এই ইমেজটা কিন্তু স্ক্রিনে দেখলে হয় না, স্ক্রিন আপনাকে অলরেডি তৈরি করে দিচ্ছে। অলরেডি তো নেচার তো অ্যামেজিং, সিনেমা বাদ দিলাম, একটা তথ্যচিত্র যখন আমি ন্যাশনাল জিওগ্রাফিক বা আমার সবচেয়ে প্রিয় ডেভিড অ্যাটনবরো দেখছি, এর বাইরে তৈরি করার আপনি স্কোপ নেই বললেই চলে, কারণ স্ক্রিন আপনাকে করে দিচ্ছে। খুব ভালো কথা, এটা দেখাটাও জরুরি, কিন্তু এর চেয়ে বেশি জরুরি আপনার মস্তিষ্কের যে নিউরনগুলো এরা যাতে পরস্পরের সাথে যোগাযোগ করে এই দৃশ্যকল্পগুলো তৈরি করে। এটা এক ধরনের আপনার ব্যায়াম ধরতে পারেন, মস্তিষ্ককে সচল রাখা ধরতে পারেন, স্মৃতিশক্তিকে ঠিক রাখার জন্য বলতে পারেন। কিন্তু এই কল্পনা আপনার থাকতেই হবে এবং এই কল্পনাকে জিইয়ে রাখতে হলে বইয়ের বিকল্প নেই। এবং এটা যদি ছোটবেলায় শুরু হয়, সেটা মায়ের মাধ্যমে হোক, স্কুলের মাধ্যমে হোক, কোনো বন্ধুর মাধ্যমে হোক, তারা মানে আমি মনে করি আমার যেমনটা শুরু হয়েছিল, মানে এক হিসেবে তারা খুবই সৌভাগ্যবান, কারণ এই জিনিসটা কোনোদিনই
আপনার সঙ্গ ছেড়ে যাবে না। অভিযাত্রী নামে আমাদের একটা ছোট্ট ভ্রামণিক বলবো আমি, যারা হবিস্ট, সাইকেল চালায়, ঘোরাঘুরি করতে পছন্দ করে, দেশ দেখতে চায়, তাদের একটা ছোট্ট সংগঠন আছে। তো এনারা কয়েক বছর আগে যেটা শুরু করেছিল, বাংলাদেশের সীমান্তবর্তী জেলা প্রত্যেকটা সীমান্তে আমরা হেঁটে শুরু করব। তো বছর দুয়েক সম্ভবত হাঁটার পরে এটা সাইকেলে শুরু হয়েছে। তো আমি প্রথমটা মিস করেছিলাম, তারপর আমি গত 3টা ট্রিপে ছিলাম। সাইকেল চালিয়ে একদম সীমান্তবর্তী জেলা নয়, সীমান্ত মানে যেখানে কাঁটাতারের বেড়া আছে, ওপাশে ভারতের নাগরিকদের দেখা যাচ্ছে, বাংলাদেশের নোম্যান্স ল্যান্ডের উপর দিয়ে আমরা যাচ্ছি, এবং আমরা ওইখানকার যেখানে সম্ভব গ্রামের লোকদের অনুমতি নিয়ে তাদের স্কুলের মাঠে বা তাদের বাড়িতে তাঁবু করে থাকছি, নিজেরা রান্না বাড়া করছি, খাচ্ছি। এবং এই ভ্রমণে খুবই স্পেশাল একটা ব্যাপার হচ্ছে যে আমরা প্রান্তিক মানুষের সাথে খুব নিবিড় সংযোগের সুযোগ পাচ্ছি। কারণ এইরকম গ্রামে আমরা প্রতিদিনই যাচ্ছি যারা কোনোদিন অতিথি দেখেনি আমাদেরকে, এবং তারা অবাক, কি ব্যাপার 10 জন, আমরা এবার যেমন ট্রিপে 7 জন ছিলাম, এর আগের বার 10 জন ছিলাম, 10টা ছেলে মেয়ে আসছে, তারা তাঁবু নিয়ে আসছে, তারা আমাদের তাঁবুর রং দেখে সবাই প্রথমে বলে আপনারা কোন কোম্পানির লোক, আপনারা সার্কাস কিনা, সাপের খেলা দেখাবেন কিনা। তো আপনাকে সজল ভাই বা আমার বন্ধুদেরকে এটা বলতে আমার আপত্তি নেই যে গত কয়েক বছরে আপনারা জানেন পাখি নিয়ে কাজের জন্য সারা বাংলাদেশে আমাদের টেকনাফ থেকে তেঁতুলিয়া একদম চরকি নাচনের মতো ঘুরতে হয়। তাই সত্যি কথা, নিজের অজান্তেই আমার মনে ছোট্ট একটা অহংকার বাসা বেঁধেছিল যে বাংলাদেশকে আমি বেশ ভালো চিনে গেছি। মানে আমি বাংলাদেশকে ভালোবাসি, আমি বাংলাদেশে বাকি সারা জীবন থাকতে চাই, কিন্তু আমি এটাও জেনে গেছি যে বাংলাদেশ আমাকে নতুন করে আর চমক দিতে পারবে না, সারপ্রাইজ করতে পারবে না, কারণ আমি বাংলাদেশকে জানি সব কিছু। কিন্তু আমি যে কত বড় ভুল ছিলাম এটা আমি প্রথমবার টের পেলাম এই সাইকেল ট্রিপে যেয়ে। এই সাইকেল ট্রিপে একবার শীতের মধ্যে এমন কুয়াশা পড়লো যে দলের শেষের 3 জন পথ হারিয়ে মেঠো পথ ধরে অন্যদিকে চলে গেল। তখন আমরা যাচ্ছি, দলের অন্যরা বললো যে ভাই এখানে থামি, পিছনের ওদেরকে খুঁজে আনা হোক। ওই সময় আমরা ঠিক দুই দিকে মানে ক্ষেতের আইল, দুই দিকে সরিষা ক্ষেত, চারিদিকে ঘন কুয়াশা, এর মধ্যে বেশ একটা সংক্ষিপ্ত কিন্তু ঝুপো বাঁশ বন, ওর মধ্যে আমরা থেমেছি এবং আমার দেখে মনে হলো একদম আকিরো কুরোসাওয়ার সিনেমার মধ্যে আমরা ঢুকে গেছি। সেট, এই কোনো একটা সামুরাই বেরিয়ে আসবে। ওই সময় দেখি দূর থেকে একটা কাকতাড়ুয়া আমাদের দিকে হেঁটে আসছে। এই কাকতাড়ুয়া হেঁটে আসছে কেন, সবাই একটু কনফিউজড হয়ে গেছে। ওই সময় দেখি সে একজন কৃষক, উনি আসলেন, জিজ্ঞাসা করলেন আপনারা কারা, কথা বললাম। আমাদের দলের 2 জন সদস্য এপি আর নসীন তখন বললো যে ভাইয়া আমাদের যেহেতু কিছুক্ষণ থাকতে হবে, আসেন আমরা একটু চা বানাই। সে চট করে গ্যাসের চুলা জ্বালিয়ে ফেললো। আমরা চা খেতে খেতে আমার হঠাৎ মনে পড়লো, আমি উপলব্ধি করলাম যে এই বাংলাদেশ তো আমার দেখা ছিল না। এই যে প্রান্তিক লোকজনকে আমি দেখছি এবং তাদের যে ভালোবাসা, আমরা যে কোনো গ্রামে গেছি, প্রত্যেকটা গ্রামের মানুষ যে আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা কোনোদিন অতিথি দেখিনি, আপনাদের বাড়ি কোথায়, তাদের কেউ কোনোদিন ঢাকা শহরে আসেনি, কেউ কোনোদিন সম্ভবত আসবেও না। কিন্তু এই যে অচেনা মানুষগুলো, তারা যেভাবে বুকে একবার একদম শ্মশান ঘাট, নদীর এপাশে বাংলাদেশ, ওপাশে ভারত, নোম্যান্স ল্যান্ড, সীমান্ত দেখা যাচ্ছে, ওইখানে এক চাচি আসলেন, আমাদের এসে বললেন যে আপনারা বেড়াতে আসছেন শুনলাম, আপনারা আজকে কষ্ট করেন না, আমার বাড়ির বারান্দায় তাঁবু করে বিছানা করে থাকেন বা তাঁবু করে থাকেন, মেয়েরা আমার সাথে থাকতে পারে, বা আপনারা যেভাবে থাকবেন থাকবেন, রাতে রান্না করবেন না, আমি আপনাদের খাওয়াবো। আমি খুব অবাক হয়ে বললাম, এবং খেয়াল করেন সে কিন্তু তার যে বাড়ির যে তার যে লাইফ পার্টনার আছে, তার হাজব্যান্ড বা অন্য ছেলে মেয়েদের কোনো উনি জিজ্ঞাসা করেননি, উনি জাস্ট বাসায় খবর পাঠিয়েছেন তার স্বামীর কাছে যে আজকে বাড়িতে অতিথি এসেছে, আপনি একটু আগে চলে আসেন। কিন্তু অতিথিরা থাকবে কিনা এটা উনি জিজ্ঞাসা করেননি, কারণ উনি বলেছেন অতিথি এসছেন, আমার বাড়িতেই থাকবেন এবং আজকে আমি আপনাদেরকে রান্না করে খাওয়াবো। বিভিন্ন জায়গায় ক্লাস 5-6 মেয়েরা, বিশেষ করে আমাদের সাথে আমাদের এভারেস্ট জয়ী বাঙালি নারী নিশাত মজুমদার যান, তো তাকে দেখে অনেক ইন্সপায়ার্ড হয়। আমাদের সাথে ক্লাস 5-6 2 মেয়ে, সে 2 পিচ্চি ছাত্রী, তারা সাইকেল জোগাড় করে এসে আমাদের সাথে 10-12 কিলোমিটার সাইকেল চালিয়েছে, পরের দিন আমাদের সাথে যোগাযোগ করেছে। তো এই অনুভূতিগুলো এবং এই প্রান্তিক মানুষগুলোর যে অপূর্ব ব্যবহার, এটার সাথে আমি অপরিচিত ছিলাম। তাই গত বছর একদম সত্যি কথা বলি, আমি আলাস্কা ট্রিপের জন্য যতটা অপেক্ষা করছিলাম, পাপুয়ার জন্য আমি যতটা অপেক্ষা করছিলাম, তার চেয়ে বেশি আমি অপেক্ষা করছিলাম বাংলাদেশের সীমান্ত ঘেঁষে এই সাইকেল ভ্রমণের জন্য। আমার সবচেয়ে প্রিয়, যদি আমি ট্রাভেল আইকন ধরি, যেটা অনেকেই খুব অবাক হবেন, আমার সবচেয়ে প্রিয় ট্রাভেল আইকন চেগেভারা। চেগেভারা সারা পৃথিবীতে মূলত বিপ্লবী হিসেবে পরিচিত।
কমিউনিস্ট বিপ্লবী হিসেবেও পরিচিত, যিনি আর্জেন্টিনায় জন্মগ্রহণ করা মানুষ, ডাক্তার হয়েছিলেন এবং পরবর্তীতে একাধিক দেশে, গুয়াতেমালা, বিভিন্ন দেশে বিপ্লবের চেষ্টা করে পরবর্তীতে কিউবাতে যে খুবই সফল হন এবং কিউবার বিপ্লবের পরে সেখানকার ব্যাংকের গভর্নর, শিল্পমন্ত্রী ইত্যাদি পদ অলঙ্করণের পরে সেগুলো ছেড়ে আবার আফ্রিকায় চলে যান এবং আফ্রিকার কঙ্গোর পরে আবার বলিভিয়াতে আসেন বিপ্লব করতে এবং পরবর্তীতে সেখানে মারা যান সামরিক জান্তা এবং সিআইএর হাতে। কিন্তু যে রাজনৈতিক আদর্শ নিয়ে আমি কথা বলছি না, আমি বলছি চের বয়স যখন 22-23 বছর, তখন তিনি মেডিকেল কলেজের স্টুডেন্ট, তিনি এবং তার বন্ধু আলবার্তো গ্রানাদা, ওনারা দুইজন মিলে একটা অবিস্মরণীয় ভ্রমণ করেন, যেটা আমার এখন পর্যন্ত যদি মনে হয় যে আমি যদি আমার জীবনে একটা ভ্রমণ করতে পারতাম তাহলে আমি এইটা করতাম। এই ভ্রমণটা অত্যন্ত বিখ্যাত, আপনিও জানেন, দ্য মোটরসাইকেল ডায়েরিজ নামে। এটা মোটরসাইকেল ডায়েরিজ নামে চে গেভারা লিখেছেন। তারপর তো আলবার্তো গ্রানাদাও এইরকমই একটা বই লিখেছে মোটরসাইকেলের চে গেভারার সঙ্গে, এবং এটা নিয়ে হলিউডের একটা অপূর্ব সিনেমা হয়েছে, যে সিনেমাটা আমার খুবই প্রিয়, আমি অসংখ্যবার দেখেছি, অসংখ্যবার দেখবো, দ্য মোটরসাইকেল ডায়েরিজ। এখানে মেক্সিকান অভিনেতা গায়েল গার্সিয়া বার্নাল সে চের ভূমিকায় ছিল এবং এখানে গিটার বাজিয়েছিলেন কার্লোস সান্তানা, এবং এইটা অস্কার পেয়েছিল সেই বছর আমার মনে পড়ে মিউজিক অথবা সেরা বিদেশি সিনেমার ক্যাটাগরিতে। তবে আমি মনে করি বইটা এবং সিনেমাটা প্রত্যেকেরই পড়া উচিত। এখন এই বইটাতে কি হলো, দুটো তরুণ ছেলে, তারা আর্জেন্টিনার বুয়েন্স এয়ার্সের কাছে চের যে জন্মশহর রোজারিও, যেটা আবার লিওনেল মেসিরও শহর, সেইখান থেকে রওনা দিয়ে আর্জেন্টিনার নিচে পুরোটা পাড়ি দিয়ে, আর্জেন্টিনা কিন্তু প্রায় ভারতের সমান একটা বড় দেশ, সেখান থেকে তারা চিলিতে পৌঁছালো, প্যাটাগোনিয়া পার হয়ে নিয়ে চিলি পুরোটা পাড়ি দিল। চিলি পুরোটা মানে বুঝছেন তো, 6000 কিলোমিটার, 6000 কিলোমিটার তারা সে লক্কর ঝক্কর নর্টন সাইকেলে পাড়ি দিল, বিচিত্র সব অভিজ্ঞতা। তারপরে তারা পেরুতে পৌঁছালো, এক পর্যায়ে তারা আমাজনে গেলেন এবং আমাজনের কুষ্ঠরোগীদের সাথে তারা থাকলেন, কাজ করলেন। তো তাদের এই পুরো ভ্রমণের পরে তারা কেউই আর আগের মতো থাকলেন না। চে গেভারা দেখলেন যে বিভিন্ন দেশে প্রান্তিক মানুষের সাথে, আদিবাসীদের সাথে কি বৈষম্যটনায় করা হচ্ছে, সাধারণ মানুষের সাথে যে পরিমাণ অত্যাচার করা হচ্ছে, এটাই তাকে, কিন্তু সে কিন্তু তার আগে কোনোদিনই বিপ্লবী, মার্কসিজম, কমিউনিজম আলাদাভাবে এরকম চিন্তা ভাবনা অত করেছে তা নয়। কিন্তু আমি আবারও বলি, আমার এটা অনেকে আমাকে ভুল বোঝে যে যেহেতু আমার প্রিয় ট্রাভেল আইকন, আমি সম্ভবত খুব বামপন্থী রাজনীতির খুব বড় ভক্ত বা অনুসারী, তা মোটেও নয়। আমি কোনোদিনই কোনো পন্থার সাথে ছিলাম না এবং আমি কমিউনিস্ট নই। কিন্তু আমার সবচেয়ে প্রিয় ট্রাভেল আইকন, তার সেই ট্রাভেলটার জন্য যেই ভ্রমণে, মোটরসাইকেল ডায়েরির ভ্রমণে এত ঘটনা একটা মানুষকে কতটা বদলে দিতে পারে। এবং সত্যি বলতে সেই বিশাল ভ্রমণের কিছু অংশ আমি ইতিমধ্যে করেছি। যেমন আমরা যখন পেরুর মাচু পিচুতে যাই, সেখানে গিয়েছিলেন, সাক্সাইহুয়ামানে গিয়েছিলেন, কুচকোতে গিয়েছিলেন, সেখানে বসে যেমন পাবলো নেরুদার হাইটস টু মাচু পিচু কবিতা পড়েছেন, আমরা সেরকম পড়েছি। আর্জেন্টিনার যেখানে গিয়েছিলেন, আমাদের সে একাধিক জায়গায় যাওয়া হয়েছে, বলিভিয়াতে জায়গাতে যাওয়া হয়েছে, এবং কিছু জায়গা ছুতে শেষ পর্যন্ত কিউবাতে আমি গত 10 বছরে 3 বার গিয়েছি এবং একবার মৃতদেহ, তাকে হত্যা করার 40 বছর পর যেখানে পাওয়া গিয়েছিল, সেখান থেকে দেহাবশেষ এনে যে সান্তা ক্লারা শহরে সমাহিত করা হয়েছে, ওখানে অনেক সাহস অর্জন করে গিয়েছিলাম। সেগুলো পরের কথা। আমি আবারও বলি যে আমি আমার সারা জীবনে খুব বেশি মানে স্বপ্নের মতো একটা প্রাপ্তি বলবো যদি আমি মোটরসাইকেল ডায়েরির কিছু অংশ পুরোটা একসঙ্গে করতে পারি, এবং এই লক্ষ্যে আমরা এগোচ্ছি। আমার খুব কাছের ভ্রমণ সাথী, প্রিয় মানুষ, বড় ভাই কনকাদিত্য, শিল্পী কনকাদিত্য, উনি এবং আমরা প্ল্যান যেটা করেছি, আমরা ইকুয়েডর থেকে আমরা এই ট্যুরটা করব, কিন্তু আমাদের ট্রিপটা আরও কঠিন হবে। আমরা করব বাইসাইকেলে, 2 চাকার সাইকেলে আমরা চেষ্টা করব পেরু হয়ে পুরো চিলিটা নিচের দিকে এসে, যেটা প্রায় 10,000 কিলোমিটার হবে। তার মানে এটা অন্তত 6 মাস বা তার বেশি সময় লাগবে। এবং আপনি যেটা ভুলবেন না, আমরা পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম পর্বতমালা আন্দিজ যেমন পার হচ্ছি,
ঠিক তেমন পৃথিবীর সবচেয়ে শুষ্কতম জায়গা যেখানে কোনোদিন বৃষ্টি হয়নি, সেই চিলির আটাকামা মরুভূমিও পার দিচ্ছি। এই ভ্রমণটার কথা যখনই আমি চিন্তা করি, মনের মধ্যে একদম কল্পনাগুলো জোয়ার ভাটা শুরু করে দেয়। এবং আমি খুব আশায় আছি হয়তো কয়েক বছরের মধ্যে আমরা নিজেদেরকে প্রস্তুত করতে পারবো। এর মাঝে কনকদা আবার বললেন যে এই ট্রিপে ডিনারের টাকা আমরা জোগাড় করব মিউজিক বাজিয়ে। তার মানে উনি গিটার বাজাবেন, গান করবেন, এভাবে আমরা। তখন আমি বললাম, না দাদা, আপনি যদি গিটার বাজান আমি তো আর বসে থাকতে পারি না, আমিও কিছু শিখবো। তো এর মধ্যে একটা উকুলেলে পেয়েছি উপহার হিসেবে, আমি সেটা বাজানো শেখার চেষ্টা করছি, স্প্যানিশ আগের চেয়ে উন্নতির চেষ্টা করছি। তো আমি আশা করি ওই ভ্রমণটা একটা সত্যিকারের স্বপ্ন ভ্রমণ হবে। দেশ শব্দটা বলতে কি বোঝায়, প্রচলিত অর্থে আমরা এটা বলতে যেটা বুঝি সেটা নিয়ে আমার যথেষ্ট আপত্তি আছে। যেমন ধরেন আমার দাদা বা নানা, তারা কোন দেশে জন্ম নিয়েছিল? তারা জন্ম নিয়েছিল ব্রিটিশ ইন্ডিয়ায়। আমার বাবা জন্ম নিলেন ইস্ট পাকিস্তানে, পূর্ব পাকিস্তানে। আমি জন্ম নিয়েছি স্বাধীন বাংলাদেশে। বাংলাদেশের ঢাকায় এই মুহূর্তে বসে আমরা কথা বলছি। আপনি যদি গত 2000 বছর ধরে দেখেন তাহলে দেখবেন এই বাংলাদেশের ঢাকা কতগুলো দেশ অথবা কতগুলো রাজ্য বা সাম্রাজ্যের অধীনে ছিল কিনা। তাহলে আসলে আমরা কোন দেশে আছি এবং ভবিষ্যতে আমরা কোন দেশে থাকবো, এটা কি আমরা বলতে পারি? আচ্ছা, তার চেয়েও গুরুত্বপূর্ণ কিছু কিছু ক্ষেত্রে যারা ভ্রমণ করতে চায় আমি মনে করি, যেমন কিছুদিন আগে আপনি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ভ্রমণ করে আসলেন। কেউ যদি কলকাতা ভ্রমণ করে এসে বলে যে আমি ভারত ঘুরে আসলাম, কথাটা কি ঠিক হলো? আবার কথাটা কি ভুল হলো? ভুলও তো হলো না। ভারত এমন একটা দেশ, এত বেশি বৈচিত্র্যময় এবং এত বেশি কিছু দেখার। ভারত যদি আপনি শতবারও যান জীবনে, তারপরে তো দেখা শেষ হবে না। তাহলে আপনি কয়টা দেশ দেখছেন? একটা দেখছেন না 100টা দেখছেন? ইভেন কলকাতার মতো একটা মেট্রোপলিটন, যে কলকাতা ছিল ব্রিটিশ ভারতের এবং আমাদের বাঙালির সব কিছুর মানে প্রাণকেন্দ্র, কলকাতা তো আপনার 50 বার গেলেও সব কিছু দেখা শেষ হবে না। তো তাহলে আমরা কি করে, ধরেন আজকে আমি কলকাতা গেলাম, এরপরে জীবনে একবার লন্ডন গেলাম, একবার নিউ ইয়র্ক গেলাম, বলে ফেললাম যে আমি ইংল্যান্ড আমেরিকা ঘুরে আসছি। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের কত গুণ বড়, শত গুণ বড়। শুধু নিউ ইয়র্কে ধরেন আমি 5 বছরও থাকলাম, তাতে আমি বলতে পারি আমেরিকা ঘুরলাম। আবার একটা ব্যাপার আছে, আমার কাছে কয়েকটা দেশ খুবই ওই হিসেবে যদি দেশ ধরি, যেমন ধরেন ইটালি এবং গ্রিস। ইটালি এবং গ্রিস আমার কাছে দেশ নয়, এ দুটো আসলে মহাদেশ। কারণ ইটালির আপনি যে কোনো শহরে যান বা গ্রিসের যে কোনো দ্বীপে যান, একটা আরেকটার চেয়ে প্রায় পুরো আলাদা। তাদের সবচেয়ে বড় কথা, সংস্কৃতি পর্যন্ত আলাদা, খাবার আলাদা, ডায়ালেক্ট তো আলাদা বটেই। আপনি ইটালির রোমে যান একরকম, ফ্লোরেন্সে পুরোপুরি অন্যরকম, মিলান সম্পূর্ণ আলাদা, ভেনিস তো একটা আলাদা জগৎ, তুরিন আলাদা, আমরা সিসিলিতে গিয়ে দেখলাম আরও আলাদা। ইটালি আমি এই পর্যন্ত বেশ কয়েকবার গিয়েছি এবং আরও অনেকবার যেতে হবে। তো আমি যদি ইটালিতে আজ পর্যন্ত 10 বার যাই, আমি আপনাকে কি বলবো, ওটা কি একটা দেশ না 10টা দেশ? এই জন্য কয়টা দেশ এটা নিয়ে আমার যথেষ্ট আপত্তি আছে। তবে অনেকে যেমন বলে যে আমি এতগুলো দেশে গিয়েছি অথবা যেতে চাই, 100 দেশ ঘুরতে চাই, বা বর্তমান পৃথিবীতে 202টা দেশ আছে সবগুলোতে যেতে চাই। আমি মনে করি এটা অনেক লক্ষ্যের চেয়ে খারাপ লক্ষ্য নয়। ঠিক আছে, একটা লোক গুনে গুনে 100 দেশে মানে তথাকথিত 100 স্বাধীন রাষ্ট্রে যাবে, যাক না, এটা খারাপ কি? কিন্তু ওইভাবে গুনে গুনে ট্রাভেল বা চেক ইন ট্রাভেলে আমার একটু আপত্তি আছে। আর আমার আপত্তি এক হিসেবে আমার জীবন থেকে প্রথম শুরু হয়েছে যখন আমি উত্তর মেরু গেলাম। উত্তর মেরু আমি গেলাম 2007 সালে, এবং উত্তর মেরু যেতে আমার যে পরিমাণ পরিশ্রম এবং অর্থ ব্যয় হলো, সত্যি কথা ওইটা দিয়ে আমি অর্ধেক আফ্রিকা, মানে আফ্রিকায় যে 52টা দেশ আছে তার অর্ধেক, বা পুরো ল্যাটিন আমেরিকা ঘুরতে পারতাম। অথচ দেখেন এই পরিমাণ অর্থ ব্যয়, শ্রম এবং সময় দিয়ে আমি এমন একটা জায়গায় ঘুরে আসলাম, সেটা কিন্তু আপনার দেশ দূরে থাক, কোনো মহাদেশের মধ্যেই পড়ছে না। কাজে দেশ, শহর গোনা এগুলোতে আমার আপত্তি আছে। যে আমাদের ব্যাপারটা হচ্ছে মানুষ যাতে ওই প্রতিযোগিতা নিজের মধ্যে না দেখে। কারণ এখন চারপাশে আমরা দেখছি একটা অদ্ভুত অসুস্থ প্রতিযোগিতার সময়, বা হয়তো মানব জাতি এরকমই ছিল, ইদানিং হয়তো আরও বেশি বেড়েছে। কিন্তু এই যে সেজুল ভাই 12টা দেশে গেছে, আমার 15টা দেশে যেতে হবে, এটা যাতে না আসে। আমি সেজুল ভাই 15টা কেন, 150টা দেশে যাক, আমি একটা জায়গায় আমার মনকে খুশি করে দেখি, অথবা আমি 10টা জায়গা
আমি যাতে ঘুরে স্যাটিসফাইড হয়ে আছি, সেটা কলকাতা হোক আর আফ্রিকার মালি টিম্বাকটু হোক, যেখানেই আমরা যাই, যাতে আমি ঘুরে এসে বলতে পারি না ওখানে আমার চমৎকার কিছু স্মৃতি হলো, এইটা থাকতে হবে। পৃথিবীর সব জায়গায় কিন্তু ইউনিক। ঢাকা যেমন খুবই ইউনিক একটা শহর, তাই না? এত কিছুর পরেও আমরা জাদুর শহর বলি। আমরা যদি কোনো রকম জাজমেন্টের মধ্যে না যে আসলেই পৃথিবীর প্রাকৃতিক জায়গার মধ্যে দেখি, আমি সব কিছুর চেয়ে, এমনকি আমাদের হিমালয়, সাহারা মরুভূমি, মাদাগাস্কার, আফ্রিকার বন, অ্যামাজন, সব কিছুর চেয়ে আমি আগিয়ে রাখবো আমাদের সবারই শুনে আসা যে নামটা, যেটা বাংলাদেশের একদম উল্টো পাশে অতি দুর্গম জায়গা, সে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ। গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ বর্তমানে ইকুয়েডরের অধীনে একটা আর্কিপিলাগো, মূল দেশ থেকে যদিও সেটা 1000 কিলোমিটার দূরে। এবং আমরা সবাই জানি গ্যালাপাগোস মূলত নাম করেছে যে চার্লস ডারউইন, আমাদের প্রাতঃস্মরণীয় বিজ্ঞানী, তার সেই 5 বছরের যে পৃথিবী ভ্রমণের ট্রিপটা ছিল, ওখানে 2 সপ্তাহ ছিলেন এবং দারুণ কিছু আবিষ্কার করেছিলেন। গ্যালাপাগোস আমাদের কাছে বিখ্যাত, ডারউইন গিয়েছিলেন এবং সেইখানকার প্রাণীগুলো নিয়ে গবেষণা করেছিলেন বলে গ্যালাপাগোসে যে প্রাণীগুলো আছে, বিশেষ করে বিশাল সব কচ্ছপ, মেরিন ইগুয়ানা, সাগরের গিরগিটি, অদ্ভুত সব পাখি, যেগুলো পৃথিবীতে আর কোথাও পাওয়া যায় না। এবং আমাদের বন্ধুরা যারা শুনছেন তারা যেন মজা পাবেন, গ্যালাপাগোস কিন্তু পৃথিবীর প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, পৃথিবীর প্রথম ন্যাচারাল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা নিসর্গের সংরক্ষিত জায়গা গ্যালাপাগোস। আপনি যদি বলেন মানুষ আসার আগে পৃথিবী কেমন ছিল, মানুষ ছাড়া পৃথিবী কেমন ছিল 2 লক্ষ বছর আগে, এইরকম জায়গা দেখানো খুব মুশকিল হয়ে যাবে। সেটা আমি আপনাকে সাহারায় বলি, বা এই যে কিছুদিন আগে আমরা পাপুয়া দ্বীপ যে ঘুরে আসলাম সেটাই বলি, মানুষ ছাড়া পৃথিবী কেমন ছিল এইটা আসলে বোঝাতে একটু কঠিন। কিন্তু গ্যালাপাগোস আপনি খুব সহজে বুঝতে পারবেন পৃথিবী এমনই ছিল। কেমন? আমি গ্যালাপাগোসে যে প্রথম সন্ধ্যায় বুক পর্যন্ত উচ্চতা জলের মধ্যে বসলাম সমুদ্রে, আমি বসতে 2 মিনিটও হয়নি, 2 পাখি এসে একদম আমার সামনে ল্যান্ড করলো, তারা আমার কাছে আসতে থাকলো। একটা সিল আয়ন যাদেরকে আমরা বলি, তারা এসে আমাদের পাশে খেলতেছে, লেজ দিয়ে বাড়ি মেরে গেল। ঠিক আমার কাছ দিয়ে দেখি একটা মেরিন ইগুয়ানা ঘুরতেছে, সামান্য দূরে একটা কচ্ছপ। মানে তারা মানুষের দিকে ভ্রুক্ষেপই করছে না। ঠিক ওই মুহূর্তে আমার মাথায় আসলো, আরে পৃথিবীতে এরকমই ছিল। আমরা যে স্বর্গের কথা বলি, ছবি আঁকি, ভিজুয়ালাইজ করার চেষ্টা করি যে সমস্ত প্রাণী মিলেমিশে ওখানেও নেই। ওখানেও বড় মাছ ছোট মাছকে খাচ্ছে, হক মৃত ইগুয়ানা খাওয়ার চেষ্টা করছে। কিন্তু এই যে প্রাণীরা নির্ভয়ে মানুষ থাকা সত্ত্বেও ঘোরাফেরা করছে, মানে আদি পৃথিবী কেমন ছিল এটা প্রথমবারের মতো আমি নিজে অনুভব করলাম গ্যালাপাগোসের সেই প্রাচীন সন্ধ্যায়। এবং আপনাকে আমার একটা অভিজ্ঞতা বলতে খুবই লোভ হচ্ছে। গ্যালাপাগোসে আমরা যখন ছিলাম, প্রতি 2 বেলা আমরা জলে নেমে স্নরকেলিং করেছি, স্কুবা করিনি, মুখে স্নরকেলিংয়ের টিউব দিয়ে আমরা জলের নিচে দেখার চেষ্টা করছি কি কি আছে। স্নরকেলিং করতে সাঁতার জানতে হয় না, অত এটা যদিও প্রশান্ত মহাসাগরের মাঝখানে, অত ঝুঁকির কিছু নেই। ওখানে অবশ্যই হাঙর আছে, কিন্তু হাঙর তো মানুষের জন্য ঝুঁকির কিছু নয়, মানুষই হাঙরের জন্য ঝুঁকিপূর্ণ। যাই হোক, তো আমি নামলাম একবার, আমরা প্রতিদিন নেমেছি 2 বার, তো এক বেলা মনে আছে, নামার পরেই দেখি আমার সামনে বড় বড় পাথরের মধ্যে একটা কালো পাখি পানকৌড়ির মতন ঠিক লম্বা গলা দিয়ে একটা মাছ ধরলো, ওরা খেলো। আমি বলছি বাহ, একটা পানকৌড়ির সাথে সাঁতার কাটছি, দারুণ তো। তখনই আমার মনে হলো, আরে এটা তো দেশে পানকৌড়ি নয়, এটা গ্যালাপাগোসের পানকৌড়ি। পৃথিবীতে প্রায় 36 জাতের পানকৌড়ি আছে। এটা একমাত্র পানকৌড়ি যেটা উঠতে পারে না, যেটা শুধু সাঁতার কাটতে জানে। এটা ইংরেজি নাম ফ্লাইটলেস কর্মোরেন্ট, যেটা শুধু গ্যালাপাগোসে থাকে। ওইটা দেখার জন্য মানুষ পৃথিবীর ওখানে যায়। আমি এটা ভাবতে ভাবতে দেখি পানকৌড়িটা আরেকটা মাছ ধরলো। আমি সাথে সাথে মনের আনন্দে ভুল ইংরেজিতে বলা শুরু করছি সেই জলের মধ্যে, যে হায় হায় আমার সামনে এই পানকৌড়ি এবং মাছ ধরতেছে। বলতে বলতেই আমার বামের কাছে কিছু একটা প্রাণীর মতো জোরে পড়লো, অনেকগুলো বুদবুদ হলো এবং আমি দেখলাম সাদা কালো কিছু একটা খুব দ্রুত পা, ফ্লিপারের মতো পা নেড়ে আমার পাশ দিয়ে চলে যাচ্ছে। মানে মনে হলো পানির মধ্যে দিয়ে একটা সাদা কালো গোলা গেল, অনেক বুদবুদ। আমি বলছি এটা কি 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 ওই সময় আমি আনন্দে আটখানা, কারণ ওটা হচ্ছে গ্যালাপাগোস পেঙ্গুইন। পৃথিবীতে যে 17 প্রজাতির পেঙ্গুইন আছে তার মধ্যে সবচেয়ে দক্ষিণে থাকে গ্যালাপাগোসের পেঙ্গুইন। গ্যালাপাগোস আপনার জানেন ইকুয়েডর, তার মানে বিষুব রেখার আন্ডারে। ওখানকার গরম আমাদের চেয়ে অনেক বেশি। গরমের দেশে পেঙ্গুইন আছে বলে আমরা ভাবতে পারি না, কিন্তু পৃথিবীতে কয়েক জাতের পেঙ্গুইন আছে যারা মরুভূমিতেও থাকে, এবং গ্যালাপাগোসের পেঙ্গুইন থাকে সবচেয়ে গরম
সবচেয়ে দক্ষিণের জায়গায়। সেই পেঙ্গুইন পৃথিবীর আর কোথাও থাকে না, ওইটা দেখতে মানুষ যায় এবং সেটা আমার সাথে সাঁতার কাটতেছে। আমরা যে অ্যান্টার্কটিকা যাব, এখানে তো পেঙ্গুইনের সাথে সাঁতার কাটা সম্ভব হয়তো হবে না, ওইখানে হলো। আমি মনের আনন্দে কি ভাববো এটাও ভাবতে পারতেছি না। ওই সময় দেখি আমার 2-3টা বন্ধু তারা পানির মধ্যে এভাবে তাকিয়ে আছে, ভেসে আছে। কি ব্যাপার দেখি, একটা শৈবাল জমে আছে এইরকম একটা পাথরে, একদম গডজিল্লার মতো ছোট্ট সংস্করণ, একটা ডাইনোসরের মতো প্রাণী এইভাবে নখ দিয়ে ওটা ধরে হাম হাম করে ঘাস খাচ্ছে। আমার মনে পড়লো আমি ক্লাস 7-এ যখন পড়ি, আমার হাতে ন্যাশনাল জিওগ্রাফিকের একটা বই এসেছিল পাবলিক লাইব্রেরিতে। বইটা ছিল পৃথিবীর বিভিন্ন দ্বীপ নিয়ে। তাতে প্রথমে ছিল গ্যালাপাগোস এবং ওইখানে এই প্রাণীরা ছিল। এটার নাম মেরিন ইগুয়ানা। পৃথিবীর আর কোথাও মেরিন ইগুয়ানা নাই। মেরিন ইগুয়ানা উভচর প্রাণী, তারা সমুদ্রে সাঁতার কাটতে পারে। ডারউইন এটা নিয়ে লিখে গেছেন। সেই মেরিন ইগুয়ানা আমার চোখের সামনে এবং সেটা সে ঘাস খাচ্ছে। আমি তখন আমার বন্ধুদেরকে মনে মনে ডাকছে, সিগন্যাল দিচ্ছে, এই তোমরা তাড়াতাড়ি আসো, এখানে মেরিন ইগুয়ানা আছে। ও মা, দূরে দেখি আমার বন্ধুরা ভেসে কি জানি একটা দেখছে আর উল্টো আমাকে একজন এভাবে ডাকলো যে তুমি আসো। আমি মনে মনে বলছি, আরে বোকার দল, এখানে একটা মেরিন ইগুয়ানা, তোমরা ওখানে কি দেখতেছো আর কি দেখার আছে, কামার। ওই সময় দেখি না ওরা অনেকে মিলে অনেকক্ষণ আছে, তার মানে খুব স্পেশাল কিছু হবে। যে দেখি এত বড় বড় 2টা কাছিম, প্যাসিফিক গ্রিন টার্টল, তারা ফ্লিপার নাড়িয়ে বুড়ো মানুষের মতো ঘাস খেয়ে যাচ্ছে ইত্যাদি। তখন আমি কেবল মনে মনে বলছি যে ফ্লাইটলেস কর্মোরেন, গ্যালাপাগোস পেঙ্গুইন, মেরিন ইগুয়ানা, প্যাসিফিক গ্রিন টার্টল, জীবনে এর চেয়ে নাটকীয় 5 মিনিট আমার জীবনে কোনোদিন আসেনি, আসতে পারে না। বলতে বলতেই দেখি অন্ধকার, দূরের যে অন্ধকার জায়গাটা সমুদ্রের, ওইখান থেকে বিশাল কিছু একটা আমার দিকে এগিয়ে আসছে। তারপরে দেখি আমাদের ঘিরে বিশাল একটা সি লায়ন, সে ঠিক খেলা শুরু করলো, আমাদেরকে ঘিরে সাঁতার কাটা শুরু করলো। এই মুহূর্তটা আমি কোনো সময় ভুলতে পারি না। ভারতের মেঘালয় আমার খুবই প্রিয় একটা জায়গা। আমার যদি ভিসার সমস্যা না থাকতো, আমি প্রতি মাসে 2 মাসে মেঘালয় যেতাম। বাংলাদেশের পাহাড়গুলো, টাঙ্গুয়ার হাওর আপনি জানেন। আমি রাজশাহীর পরে বাংলাদেশে টাঙ্গুয়ার হাওরে সবচেয়ে বেশিবার সময় যাই, বর্ষায় যাই, শীতে যাই। এরকম অসংখ্য জায়গা আছে, কিছু জাদুঘর আছে, কিছু ন্যাচারাল কারণে আছে, কিছু জায়গা পাখি দেখতে যাই, কিছু জায়গা আমরা ইতিহাসের স্বাদ নিতে যাই এবং কিছু জায়গা আমরা মানুষ দেখতে যাই। কলকাতা আমি সারা জীবন যেতে রাজি আছি। শুধু কলকাতা বলে নয়, মানে সত্যি কথা বলতে সারা পৃথিবীতে এমন জায়গায় বেশি যেখানে বারবার যেতে ইচ্ছা করে, এমন জায়গায় কম যে মনে হচ্ছে দৌড় এখানে আর যাবো না। কাজেই থেকে যেতে বা ফিরতে ইচ্ছা করে না যদি বলেন, এরকম জায়গার সংখ্যাই বেশি। টাঙ্গুয়ার হাওরকে, এটা যেহেতু একটা রামসার, মানে আপনি জানেন সোয়াম্প জলাভূমি, টাঙ্গুয়ার হাওর আমাদের, শুধু আমাদের নয়, বিশ্ব সম্পদ। ওই হিসাবে এটা অবশ্যই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হওয়ার সকল যোগ্যতা রাখে, কিন্তু ডিক্লেয়ার হলেই তো হলো না। এটা আমাদের রক্ষা করার সঠিক উদ্যোগ এটা কর্তৃপক্ষের মাধ্যমে নিতে হবে। টাঙ্গুয়ার হাওর, সত্যি কথা, আমরা যেহেতু এখানে অনেক বছর ধরে কাজ করছি, আমরা দেখছি যে টাঙ্গুয়ার হাওর আসলে এটার মালিককে, যেহেতু এটা একটা জলাভূমি, আবার একই সঙ্গে এইটা একটা রামসার সাইট, তো এটার মালিক এবং রক্ষণাবেক্ষণ এটা নিয়ে একটু মুশকিলের মধ্যে আছে। কারণ এই জায়গাটাতে আবার ওয়াইল্ড লাইফও খুব এনরিচ, সমৃদ্ধ পাখি। আমরা ওখানে প্রায় বছরই আগে কয়েক লক্ষ বুনো হাঁস গুনতাম, খুবই আমাদের বিরল বিপন্ন পালাসি কুড়া এগুলো বাসা করে। তো টাঙ্গুয়ার হাওর রক্ষা করতে হলে যে যথাযথ ভূমিকাগুলো নিতে হবে, তার জন্য সবচেয়ে জরুরি এটা একটা যথাযথ কর্তৃপক্ষের হাতে যাওয়া। এটা কার হাতে যেতে হবে, এটা মাননীয় সরকারের সিদ্ধান্ত নিতে হবে খুব দ্রুত, কারণ অনেক কিছুই শেষ হয়ে যাচ্ছে। বাংলাদেশে বেশ কিছু হাওর কিন্তু মারা গেছে, মাটিয়ান হাওর মারা গেছে, হাকালুকি হাওর খুব দ্রুত ধ্বংস হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে। তো পর্যটক যাচ্ছে, যদি আমরা নিয়ন্ত্রিত পর্যটন নিতে পারি এটা খারাপ নয়। আমরা চাই ও মানুষগুলো হাওরের প্রতি ভালোবাসা নিয়ে ফিরে আসুক এবং হাওর রক্ষায় সোচ্চার হোক। বর্ষাকালে আমরা যেমন দেখছি নৌকার পর নৌকা যাচ্ছে, এটার চেয়ে শীতকালে কিন্তু আপনি এই দৃশ্য দেখবেন না। কাজেই কিছু পর্যটক গেলে হাওরের যে ক্ষতি হচ্ছে আমরা মনে করছি, তার চেয়ে বেশি, অনেক বেশি ক্ষতি হয় অন্যান্য কাজে। মাছ লিজ দেওয়া থেকে শুরু করে, হাওরের যে গাছ আপনি জানেন এগুলো খুবই স্লোলি গ্রো করে, তো এগুলো গাছ কেটে গরু চড়ানো, ইভেন দেশি হাঁস চাষ করা, তো এগুলো থেকে হাওরকে কে রক্ষা করতে পারবে? একজন প্রপার কর্তৃপক্ষ রক্ষা করতে পারবে, যারা টাঙ্গুয়ার হাওরকে অধিগ্রহণ করবে। মুশকিল হচ্ছে টাঙ্গুয়ার হাওরের ওই হিসেবে অধিগ্রহণ এখনও কেউ নেই। আমরা আশা করছি
মাননীয় সরকার এরকম কাউকে দায়িত্ব দিবে, হয়তো বাংলাদেশ বন বিভাগকেই। বাংলাদেশ বন বিভাগের কাছে গেলে হয়তো টাঙ্গুয়ার হাওরের বর্তমান যে অবস্থা, আগামী 10, 20, 50 বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনা করলে হয়তো এটা বর্তমানের চেয়ে ভালো একটা অবস্থানে যাওয়ার সুযোগ এখনও থাকতে পারে। মিথ অফ সিসিফাসের প্রথম লাইনটাই এটা, যে পৃথিবীতে যদি একটাই ফিলোসফিক্যাল প্রশ্ন থাকে সেটা আত্মহত্যা নিয়ে। তো আমার কথাটা হচ্ছে, আমার খুবই প্রিয় একটা কোটেশন আছে যে জীবন কি? জীবন সেটাই যেটা আমাকে আত্মহত্যা থেকে দূরে রাখে। আমার ক্ষেত্রে ভ্রমণটা জীবন, আমার ক্ষেত্রে বই পড়াটা জীবন, আমার সাথে বন্ধুদের সাথে মেশাটা জীবন, আমার ক্ষেত্রে আমার মা আর নানির মুখটা জীবন। কারণ ওদের কথা মনে পড়লেই আমি আত্মহত্যা করতে চাই না। প্রত্যেকেরই আলাদা আলাদা বেদনা থাকে, কিন্তু হ্যাঁ, কিন্তু এই যে জীবন সেটাই যেটা মানুষকে আত্মহত্যা থেকে দূরে থাকে, এইটা যদি আপনি একবার বুঝে ফেলেন, তাহলে আপনি কিন্তু আপনার জীবনের বেশ কিছু ছোট ছোট জিনিস তৈরি করবেন। আপনার প্রত্যেকটা হবি, প্রত্যেকটা শখ, প্রত্যেকটা ভালো বন্ধু আপনাকে আত্মহত্যা থেকে দূরে রাখে। এগুলো কি? এগুলো আপনার জীবনের সেফটি ভাল্ব। সেফটি ভাল্ব লাগবে না জীবনে? আপনার কোনো একটা পর্যায়ে পৃথিবীর প্রত্যেকটা মানুষ, সবচেয়ে শক্তিশালী মানুষকে ভেন্ট করতে হয় যে আমার একটা কাছের বন্ধু যে আমাকে নন জাজমেন্টাল ভাবে শুনবে, তার কাছে আমার মনের সমস্ত ক্রোধ ঢালবো, ঢালার পরে আমি আবার শান্ত হচ্ছি। হবে তো? এখন প্রতিটা মানুষের এই বন্ধুতা তো নাই, তখন সে কি করে? পৃথিবীর প্রত্যেকটা মানুষের উচিত জীবনের কোনো না কোনো পর্যায়ে, এবং যেতেই হয়, সাইকিয়াট্রিস্ট দেখানো। সাইকিয়াট্রিস্টকে আমরা খারাপ চোখে দেখতাম, এখন আর দেখছি না। কিছুদিন আগেও সাইকিয়াট্রিস্ট দেখতে যাবেন, সবাই বলতে আরে পাগলের ডাক্তার দেখাবি। ইটস নাথিং রং, উই অল শুড সি এ সাইকিয়াট্রিস্ট। কেন? কারণ সাইকিয়াট্রিস্ট সেই মানুষটা যিনি অন্তত নন জাজমেন্টাল ভাবে আপনার সমস্যাটা শুনবে। আপনার সমস্যা কে শুনবে? আপনার সমস্যা কেউ শুনবে না। ওইরকম বন্ধু খুব কম জন আছে, যাদের নেই সে কি করবে? সে তখন পয়সা দিয়ে একজনকে শোনাচ্ছে, রাইট? হ্যাঁ, সাইকিয়াট্রিস্ট হয়তো আপনাকে কিছু ওষুধ দিবে, কিছু জীবনাচরণ দিবে, কিছু পথ বাতলে দিবে, যেটা দেয় যেটাতে আপনার উপকার হবে। কিন্তু সবচেয়ে বেশি যেটা হবে, এই যে আপনি একজনকে বলতে পারলেন। কাজেই আমি শুনেছি সাদিম আহমদ ডিপ্রেশনে ভুগতেন, এবং সত্যিকারের ডিপ্রেশন খুবই দুরূহ জীবনঘাতী একটা অসুখ। তো যে মানুষ তার জীবনের প্রথমে এগুলো ধরতে পারেন, কারো ডিপ্রেশন আছে কিনা, বাইপোলার হয়েছে কিনা, সিজোফ্রেনিয়ার মতো ভয়াবহ অসুখ আছে কিনা, তাদের কোনো রকম লোকলজ্জার সংকোচ, সমাজ, এগুলো চিন্তা না করে নিয়মিত ভালো সাইকিয়াট্রিস্ট দেখিয়ে মানসিক চিকিৎসা সবারই নেওয়া উচিত। এবং এই অসুখ হওয়াতে লজ্জার কিছু নেই। যে কারো বিভিন্ন, আমরা কেউই আমাদের চাইল্ডহুডটা ভাবে মনে করতে পারি না। একটা চাইল্ডহুড ট্রমা কী কারণে আমাদের 4 বছর 5 বছরে তৈরি হয়েছে এবং শেষ পর্যন্ত তাড়া করে বেড়াচ্ছে, আমরা ওটার বিশেষজ্ঞ নই। হলে আমরা এটা সলভ করে ফেলতে পারতাম, যেহেতু পারছি না, কাজে আমাদের কারো না কারো হেল্প নিতে হবে। কয়েকজন বলেছেন যে উনি যদি ঠিক সময়ে ডিপ্রেশনের এই চিকিৎসাগুলো করাতেন, হয়তো উনি আরও বেশ কিছুদিন আমাদের মাঝে থাকতেন। তো আমাদের সবারই উচিত, এবং আমাদের সবার উচিত শুধু নিজের জন্য না, আমার চারপাশের বন্ধুদের মধ্যে যদি এই ধরনের সিমটম আমরা বুঝতে পারি এবং বুঝতে পারি সেই মানুষটার আমাদের সাহচর্য লাগবে, আমাদের উচিত তাকে একটু সময় দেওয়া, আত্মহত্যা থেকে দূরে রাখা। দিনের শেষে তো খুবই সিম্পল কথা, মানুষ তো নিজেকেই চিনতে চায়। আমরা দিনের শেষে যত যাই বলি, আমরা বলি না খাঁচার ভিতর অচেন পাখি, আপনি বিভিন্নভাবে টানেন, দিনের শেষে আমরা কি চাই? আমরা নিজেকে চিনে জীবনটাকে উপভোগ করতে চাই এবং চেষ্টা করতে চাই যে আমি বাদে যাতে অন্য মানুষেরও একটু উপকার হয়। আর ইদানিং আমরা যেটা বলতে চাচ্ছি, শুধু মানুষের উপকার হলে হবে না, পরিবেশের উপকার হতে হবে, জীবজগতের ভালো হতে হবে। দিনের শেষে মানুষ নিজেকে ভালোবাসে, কিন্তু এটা শুধু স্বার্থপরের মতো ভালোবাসলে হবে না। নিজেকে ভালো রেখে, সুস্থ রেখে অন্যের এবং পরিবেশের কাজে আসতে হবে। এই যে মানুষ বলে যে পাইলাম ইহাকে পাইলাম, কি পাইলাম? চিরতরে পাইলাম, চিরতরে পাই। আচ্ছা, কেউ ধরেন বিয়ে করলো, মানে সাইন করলো যে পেপার ম্যারেজ যেন, এটা পাওয়াটা মানে কি? যে দুটো মানুষ সারা জীবন এক বিছানায় থাকবে, এটাই পাওয়া হলো? তারপরে মানুষ প্রেমে পড়ে না? অন্য কিছু হয় না? মানে পাওয়াটা আসলে কি? যে সে আমার সাথে সারা জীবন থাকছে, এটাই কি পাওয়া হলো? নাকি আমাদের সে ব্রিজেস অফ দ্য মেডিসন কাউন্টির মতো, যে বুড়ো বয়সে ওদের 4 দিনের দেখা হলো, তারপর কোনো দিন দেখা হলো না, কিন্তু আরেকজনকে সত্যিকারের পাওয়া পেয়ে গেল, যেটা মৃত্যুর পরেও তারা বলছে যে জগৎ নেই, থাকলে যেন আমরা একজন আরেকজনের সাথে থাকি। পাওয়াটা আসলে কি? আবার কিছু জিনিস, এই যে আপনি বলছেন পাওয়ার পরে তো হারিয়ে গেল, সেটা শুধু মানুষ না, অনেক কিছু। মানুষ কল্পনা করে যে আমার একটা বাড়ি হলে
আমার একটা ফ্ল্যাট হলে, আমার এই জিনিসটা হলে সব কিছু হয়ে যেত। হওয়ার পরে দেখা গেল তার ওই জিলটা নষ্ট হয়ে গেল, হয়তো না হওয়া পর্যন্ত ওই উদ্দীপনা উৎসাহই তাকে ঠেলে নিয়ে যাচ্ছিল। সেটাও হতে পারে। কাজে পাওয়াটা কি আমি জানি না, আমি আর কিছু পেতে চাই না, আমি এইটুকু জানি এটা অত্যন্ত অপ্রয়োজনীয়, অন্যায্য এবং অসুস্থ একটা ব্যাপার। মুশকিল হচ্ছে আমরা যেভাবে বড় হই আমাদেরকে এটা করতে শেখানো। আমরা ছোটবেলা থেকেই এটা শুনে বড় হই যে ফার্স্ট বয় তো ভাত খায়, তোরও তো ভাত খাওয়া, তুই ফার্স্ট হোস না কেন? অথবা যে সেকেন্ড বয় তার পা ধোয়া পানি খাবে, এই ধরনের কথা তো আমাদের বাবা মারাই বলে, তাই না? কাজেই আমরা এই কম্পিটিটিভভাবেই বড় হতে শিখি যে আমার এই কাজিন ও মাসে এত টাকা ইনকাম করে, ওর ঢাকায় ফ্ল্যাট আছে, ওর এটা আছে। কিন্তু দিনের শেষে পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় ভুল, যেটা সবচেয়ে বেশি অশান্তি নিয়ে আসে, অসুখী হিসেবে মানুষকে তৈরি করে, সেটা হচ্ছে অন্যদের সাথে নিজের তুলনাটা ওইভাবে আনা। আমি কেন অন্যের মতো হব? আমরা অন্যের মতো হব অন্য ব্যাপারে। ওর সাথে আমি বই নিয়ে 10টা কথা বলতে চাই, ওর সাথে সিনেমা নিয়ে আমি চমৎকার আড্ডা দিতে চাই, আমি রান্না করতে চাই। আমরা অনেক কিছু নিয়ে কথা বলতে পারি, কিন্তু স্থূল প্রতিযোগিতা, পরীক্ষায় ফার্স্ট হতে হবে, চাকরিতে প্রমোশন পেতে হবে, একটা র্যাঙ্ক বেশি পেতে হবে, এটা স্রেফ একটা অসুস্থ প্রতিযোগিতা। এটাতে আপনি যাই করেন দিনের শেষে আপনি সুখ এবং শান্তি, স্বস্তি কোনোটাই পাচ্ছেন না।